পড়ছি প্রথম অধ্যায় বিবর্তনের পথ ধরে বন্যা আহমেদের বই থেকে। এলাম আমরা কোথা থেকে? ইন্দোনেশিয়ার ছোট্ট দ্বীপ ফ্লোরস। এখানকার অধিবাসীরা অন্যান্য সব জাতির মতোই কাজ করে, খায় দায়, ফুর্তি করে আর অবসর সময় গল্পগুজব করে। এখনকার বুড়ো বুড়িরা আমাদের দাদি নানিদের মতোই ঠাকুরমা ঝুলি সাজিয়ে বসে নাতি নাতনিদের কাছে। হাজার বছরের মুখে মুখে চলে আসা উপকথাগুলোকে বলে যায় তাদের পরবর্তী প্রজন্মের কাছে। কিন্তু এদের ঠাকুরমার ঝুলিগুলো যেন কেমনতর অদ্ভুত। লালকমল, নীলকমল আর দেবদত্ত নেই ওতে। আছে কতকগুলো খুদে বামনদের গল্প। মাত্র 1 মিটার মতো লম্বা বেটে লিলিপুটের মতো এক ধরনের মানুষ অনেক দিন আগে তাদেরই পাশে নাকি বাস করত। যা সামনে পেত তাই মুখে দিত, তাদের ফসল নষ্ট করত, নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতো, আর যা শুনত তাই নাকি নকল করার চেষ্টা করত। এমনি একজন খুদে বামনের নাম ছিল এবু গোগো। এবু মানে নানি, আর গোগো মানে এমন কেউ যে যা সামনে পায় তাই খায়। তাকে খেতে দিলে সে খাওয়ার বাসনটা পর্যন্ত খেয়ে ফেলত। সুযোগ পেলে নাকি মানুষের মাংস খেতেও দ্বিধাবোধ করত না। দ্বীপবাসীদের বলা গল্পগুলো শুনলে মনে হয় যেন এই সেদিনই তারা সবাই একসাথে বসবাস করত। নিছক রূপকথা ভেবেই বেটে বাটুলদের গল্পগুলো সবাই উড়িয়ে দিয়েছিল এতদিন। অবাক এক কাণ্ড ঘটল 2003 সালের অক্টোবর মাসে। বিজ্ঞানীরা ফ্লোরস দ্বীপেরই মাটি ঘুরে পেলেন 1 মিটার লম্বা এক মানুষের ফসিল কঙ্কাল। প্রথমে সবাই ভেবেছিল হয়তো কোনো বাচ্চার ফসিল হবে বুঝি এটা, কিন্তু তার ঠিক ওটারই কাছাকাছি জায়গায় পাওয়া গেল আরও 6টি একই রকমের অর্ধফসিলের কঙ্কাল। বিজ্ঞানীরা আরও পরীক্ষা করে বুঝলেন এগুলো আসলে পূর্ণাঙ্গ মানুষেরই কঙ্কাল। কার্বন ডেটিং থেকে পাওয়া তথ্যানুযায়ী জানা গেল যে মানুষের এই নব্য আবিষ্কৃত প্রজাতি হলো এমন কিছু জীবের সমষ্টি যারা শুধু নিজেদের মধ্যে প্রজননে সক্ষম। যেমন ধরুন আমরা, অর্থাৎ আধুনিক মানুষ বা হোমোসেপিয়েন্স একটি প্রজাতি যারা আর কোনো প্রজাতির জীবের সাথে প্রজননে অক্ষম। আরও অন্যান্য প্রজাতির মানুষের ফসিল পাওয়া গেলেও আমরা একটি প্রজাতি যারা এখনও টিকে আছি। মাত্র 12,000 থেকে 14,000 বছর আগেই এই দ্বীপটিতে বসবাস করত। 12,000 বছর আগে এই দ্বীপে এক ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটে। বিজ্ঞানীরা মনে করছেন হয়তো দ্বীপের অন্যান্য অনেক প্রাণীর সাথে এরাও একসময় বিলুপ্ত হয়ে গিয়েছিল। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে তারা আমাদের হোমিনিড মানুষ অথবা নরবানর বা এপম্যানকে হোমিনিড গ্রুপের অন্তর্ভুক্ত ধরা হয়। তারা আমাদের হোমিনিড গ্রুপের অন্তর্ভুক্ত হলেও তাদের চোয়াল এবং মস্তিষ্কের মাপ আমাদের মতো আধুনিক মানুষের মতো নয়। উচ্চতা মাত্র 1 মিটার, কিন্তু হাতগুলো অপেক্ষাকৃতভাবে বেশ লম্বাটে, যা থেকে মনে হয় তারা তখনও অনেকটা সময় হয়তো গাছে গাছেই কাটাতো। তাদের মাথার মাপ আবার খুবই ছোট, মাত্র 380 সিসি, যেখানে আমাদের বা আধুনিক মানুষের মস্তিষ্কের মাপ হচ্ছে প্রায় গড়ে 1330 সিসি। এত ছোট মগজ নিয়ে আধুনিক মানুষের মতো অস্ত্র বানিয়ে শিকার করে খাবার সংগ্রহের মতো বুদ্ধি কি তাদের ছিল? নাকি গাছের ঢালে ঝুলে ঝুলে তারা সময় কাটাতো বানরা শিম্পাঞ্জিদের মতো? এই প্রশ্নেরও উত্তর মিলল যখন তাদের ফসিলের পাশে 12,000-95,000 বছরের পুরনো বেশ কিছু পাথরের অস্ত্র পাওয়া গেল, যা কিনা শুধুমাত্র বুদ্ধিমান প্রাণীর পক্ষেই বানানো সম্ভব।
বিজ্ঞানীরা ধারণা করছেন সম্ভবত অনেক আগেই বিলুপ্ত হয়ে যাওয়া মানুষের আরেকটি প্রজাতি হোমো ইরেক্টাস এর একটি দল এই দ্বীপে এসে বসবাস করতে শুরু করে। হাজার হাজার বছর ধরে অত্যন্ত ছোট্ট এই দ্বীপটিতে বিচ্ছিন্নভাবে বাস করার ফলে তারা বিবর্তিত হতে হতে একসময় ভিন্ন প্রজাতিতে রূপান্তরিত হয়েছিল। তাদের ফসিলের আশেপাশে এক ধরনের বামন হাতি এবং কমরু ড্রাগন সহ অন্যান্য বেশ কিছু প্রাণীর ফসিলও পাওয়া গেছে। এই নব্য আবিষ্কৃত ক্ষুদে বামনগুলো বিজ্ঞানীদেরকে বেশ অবাক করেছে। এদের কারণে মানুষের বিবর্তনের ইতিহাস নিয়ে তারা আবার নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন। এই যে এতদিন ধরে আমরা ভেবে আসছি যে সাম্প্রতিককালে আমরা ছাড়া মানুষের আর কোনো প্রজাতি পৃথিবীতে ছিল না, সেটা তো তাহলে সত্যি নয়। কিন্তু তারপর বহু পরীক্ষা নিরীক্ষা শেষ, বিশেষ করে ডিএনএ পরীক্ষার পর বিজ্ঞানীরা একমত হয়েছেন যে তারাও আসলে আমাদের হোমোসেপিয়েন্স প্রজাতির অন্তর্ভুক্ত নয়। প্রায় ১৫০ থেকে ৩০,০০০ বছর পর্যন্ত তারা একটি ভিন্ন প্রজাতি হিসেবে বিচরণ করেছে পৃথিবীর বুকে। হয়তো আমাদের পূর্বপুরুষরাই ইউরোপ দখল করে নেওয়ার সময় তাদেরকে বিলুপ্ত হয়ে যেতে বাধ্য করা ছিল, কিন্তু সে তো ছিল ৩০-৪০,০০০ বছর আগের কথা। তারপর তো মানুষের আর কোনো প্রজাতির সাথে আমাদের পৃথিবী ভাগ করে নিতে হয়নি। কিন্তু এই বামুন মানুষদের এত সাম্প্রতিককালে টিকে থাকার প্রমাণ মেলার পর বিজ্ঞানীরা ভাবতে শুরু করেছেন তাহলে হয়তো আরও কাছাকাছি সময়ও মানুষের একাধিক প্রজাতির টিকে ছিল। বানর, বিড়াল, কুকুর বা অন্যান্য প্রাণীর মতো মানুষেরও আরও প্রজাতি ছিল। ভাবতেও অবাক লাগে, এই পৃথিবীর বুকে প্রায় আমাদেরই মতো দেখতে একাধিক প্রাণী হেঁটে বেরিয়েছে একই সাথে। শুধু তাই তো নয়, জীববিজ্ঞান, অণুজীব বিজ্ঞান, সহবিজ্ঞানের বিভিন্ন শাখার অভূতপূর্ব উন্নতির ফলে বিজ্ঞানীরা মানুষের পূর্বসূরি প্রজাতিগুলোকেও শনাক্ত করতে পেরেছেন। তারা আজকে সুদৃঢ়ভাবে প্রমাণ করতে পেরেছেন যে এক ধরনের নরবানর অথবা এপ থেকে আসলে মানুষের বিবর্তন ঘটেছে। এদের সাথে আমাদের ডিএনএ প্রায় ৯৮.৬% মিল রয়েছে। এই তো গেল আমাদের নিজেদের কথা। এবার চোখ ফেরানো যাক আমাদের প্রিয় বাসভূমির দিকে। আমাদের মহাবিশ্বের উদ্ভব ঘটেছিল প্রায় ১৩০০ থেকে ১৫০০ কোটি বছর আগে, আর পৃথিবী সহ আমাদের সৌরজগতের বিভিন্ন গ্রহ উপগ্রহের উৎপত্তি ঘটে ৪৫০ কোটি বছর আগে। তারপর আরও ১০০ কোটি বছর লেগেছে আমাদের পৃথিবী নামক গ্রন্থটির মহাপ্রলয়ঙ্কারী উত্তপ্ত আগ্নেয়গিরির মতো অবস্থা থেকে ধীরে ধীরে ঠান্ডা হয়ে প্রাণের উৎপত্তির জন্য উপযুক্ত একটা পরিবেশ তৈরি হতে। এখন পর্যন্ত পাওয়া সব বৈজ্ঞানিক সাক্ষ্য প্রমাণ অনুযায়ী বলা যায় পৃথিবীতে প্রাণের উৎপত্তি হতে শুরু হয়েছে প্রায় ৩৫০ কোটি বছর আগে থেকে। আমরা আজকে আমাদের চারপাশে প্রাণ বলতে যা বুঝি অথবা দেখি তার সাথে সেই আদিমতম প্রাণের কিন্তু কোনো মিলই ছিল না। প্রাণ বলতে ছিল অতি সরল আণুবীক্ষণ এক ধরনের অকোষীয় জীবন। গঠনের দিক থেকে এরা আজকের দিনের ব্যাকটেরিয়ার থেকেও অনেক বেশি সাধারণ ও সরল। দেখতে যেমনই বা যত আণুবীক্ষণিক হোক না কেন, এদেরকে জীবন্ত বলে স্বীকার করে নেওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই। এরা তো জীবের মৌলিক দুটো বৈশিষ্ট্যই ধারণ করে, যা কোনো জড় পদার্থের মধ্যে থাকা সম্ভব নয়। এরা একদিকে যেমন বাইরের পরিবেশ থেকে সক্রিয়ভাবে শক্তি সংগ্রহ করে বেঁচে থাকে, বড় হয় এবং বদলায়, তেমনিভাবে আবার বংশবৃদ্ধি করে নিজেদের সংখ্যা বৃদ্ধিও করতে পারে। আর ৩৫০ কোটি বছর আগে এই আদিম এবং সরলতম জীবগুলো থেকেই শুরু প্রাণের বিকাশ এবং বিবর্তনের ইতিহাস। কোটি কোটি বছর ধরে ঘটে আসা বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে এই সরলতম এককোষী প্রাণ থেকেই উদ্ভব ঘটেছে আমাদের চারপাশের মানুষসহ অন্যান্য সব জীবের। বিবর্তনের এই দীর্ঘ ইতিহাসের বইয়ের কোন পাতায় তাহলে মানুষের দেখা মিলল? একেবারে শেষের দিকের পাতায় এসে আমরা খুঁজে পাই মানুষ নামের আমাদের এই আধুনিক প্রজাতির এবং তার পূর্বপুরুষদের সন্ধান। ৪০ থেকে ৮০ লাখ বছর আগে এক ধরনের বানর প্রজাতি ২ পায়ের উপর ভর করে দাঁড়াতে শিখলেও তার থেকে আমাদের অর্থাৎ আধুনিক মানুষের উদ্ভব ঘটেছে মাত্র ১ লক্ষ বছর আগে। ভূতাত্ত্বিক নিয়ম হিসাব করলে পৃথিবীতে মানুষের অস্তিত্বের ব্যাপারটা একেবারে আনকোড়া। ধরা যাক পৃথিবীর বয়স ১ দিন বা ২৪ ঘন্টা, তাহলে মানুষ নামের এই তথাকথিত সর্বশ্রেষ্ঠ সৃষ্টিটির জন্ম হয়েছে ২৪ ঘন্টা ফুরানো মাত্র কয়েক সেকেন্ড আগে। তাহলে এখন স্বভাবতই আমাদের মনে প্রশ্ন আসে,
এই যে ছোটবেলা থেকে আমাদের মুরব্বী, প্রচারযন্ত্র, ধর্ম প্রতিষ্ঠানগুলো মানুষের উৎপত্তি নিয়ে যেসব গালগল্প শিখিয়ে এসেছিলেন, তার সাথে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আমাদের উৎপত্তি এবং বিবর্তন তত্ত্বের কোনো মিল নেই কেন? কারণ কদিন আগেও মহাবিশ্ব বা প্রাণের উৎপত্তি কীভাবে হয়েছে তা বোঝার জন্য যে বৈজ্ঞানিক তথ্য প্রমাণ প্রয়োজন তা মানুষের জানা ছিল না কোটি কোটি বছরের ইতিহাসকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করার ক্ষমতা। কিন্তু নিজের সৃষ্টির রহস্য নিয়ে কৌতূহলেরও কোনো অন্ত ছিল না সেই আদি সময় থেকেই। তাই এই সৃষ্টির রহস্য নিয়ে প্রত্যেক জাতির মধ্যে সেই প্রাচীনকাল থেকেই রচনা করা হয়েছে নানা ধরনের কল্পকাহিনী, ইংরেজিতে যেগুলোকে বলা হয় মিথ। ধর্মগ্রন্থগুলো সহ বিভিন্ন প্রাচীন সভ্যতাগুলো প্রত্যেকে তাদের তদানীন্তন স্থানীয় সংস্কৃতি, ইতিহাস, সময় এবং জ্ঞানের স্তর অনুযায়ী এক এক ধরনের গল্পের অবতারণা করেছে। হিন্দু পুরাণ বলছে, মহাপ্রলয় শেষে এই জগৎ যখন অন্ধকারময় ছিল, নিজের তেজে সেই অন্ধকার দূর করে জলের সৃষ্টি করেন। সেই জলের সৃষ্টির বীজ নিক্ষিপ্ত হয়। তখন ওই বীজ সুবর্ণময় অণ্ডে পরিণত হয়। অণ্ড মধ্যে ওই বিরাট মহাপুরুষ স্বয়ং ব্রহ্মা হয়ে অবস্থান নিতে থাকেন। তারপর ওটিকে বিভক্ত করে আকাশ ও ভূমণ্ডল এবং পরবর্তীতে প্রাণ সৃষ্টি করেন। বাইবেল এবং কোরআন বলছে, সৃষ্টিকর্তা 6 দিনেই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করেছিলেন। জেনেসিসের ধারণা অনুযায়ী 6 দিনের প্রথম দিনটিতেই ঈশ্বর আমাদের এই পৃথিবীটিকে সৃষ্টি করেন। এর 3 দিন পর তিনি সূর্য, চন্দ্র আর তারকারাজি সৃষ্টি করেন। আর এই সব কিছুই তিনি তৈরি করেছিলেন মাত্র 6000 বছর আগে। আবার প্রাচীন চৈনিক একটি কাহিনী থেকে আমরা জানতে পারি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির শুরুতে একটা কালো ডিমের মতো ছিল। প্যানগু নামের একজন দেবতা তার কুড়ালের কোপে ডিমটিকে দ্বিখণ্ডিত করেন এবং মহাবিশ্বকে প্রসারিত করার সুযোগ করে দেন। প্যানগুর শরীরের মাছি এবং উকুন থেকেই নাকি পরবর্তীতে মানব সভ্যতার জন্ম হয়েছে। আবার অ্যাপাচি মিথ অনুযায়ী সৃষ্টির শুরুতে আসলে কিছুই ছিল না, না ছিল এই পৃথিবী, আকাশ কিংবা কোনো সূর্যচন্দ্র, তারা। এই তমসাচ্ছন্ন নিকষ অন্ধকার থেকে হঠাৎ করে একটি পাতলা চাকতির অভ্যুদয় ঘটে, যেখানে আসেন ছিলেন এক দাড়িওয়ালা ভদ্রলোক, যিনি এই জগতের মালিক, আমাদের বিশ্বপিতা। তিনি নিজের ইচ্ছায় জগৎ থেকে শুরু করে প্রাণ পর্যন্ত সব কিছুর সৃষ্টি করেন। মানুষের উৎপত্তি নিয়ে এমনতর হাজার গল্পের সন্ধান পাওয়া যায় বিভিন্ন প্রাচীন সভ্যতায় এবং ধর্মগ্রন্থে। আসলে 18 শতকের শেষ ভাগ থেকে মানুষ বুঝতে শুরু করে এই কল্পকাহিনীগুলো নিয়ে পড়ে থাকলে আর চলবে না, কারণ বৈজ্ঞানিকভাবে পাওয়া তথ্য প্রমাণগুলো ইতিমধ্যেই চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে শুরু করেছে যে মহাবিশ্বের অন্য সব কিছুর মতোই আমাদের পৃথিবীও ক্রমাগতভাবে পরিবর্তিত হতে হতে অবশেষে আজকের জায়গায় এসে পৌঁছেছে। এই কোটি কোটি বছরের ইতিহাস হচ্ছে ছোট, বড়, ধীর, ক্রমাগত থেকে শুরু করে অত্যন্ত নাটকীয় এবং অকস্মাৎভাবে ঘটা পরিবর্তন, বিকাশ আর বিবর্তনের ইতিহাস, যা আসলে আজও আমাদের চারপাশে ঘটে চলেছে অনবরত। পৃথিবীর মাটির বিভিন্ন স্তরে জমে থাকা বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের ফসিল থেকে আমরা এই পরিবর্তনের নিদর্শন দেখতে পাই। জীবের ডিএনএ বিশ্লেষণ করেও পাওয়া যাচ্ছে একই তথ্য। মানুষসহ পৃথিবীতে অন্যান্য প্রাণের উৎপত্তি, অস্তিত্ব, টিকে থাকার ইতিহাস বুঝতে হলে এই সুদীর্ঘ পরিবর্তন ইতিহাসকে বৈজ্ঞানিকভাবে বুঝতে হবে। অজ্ঞতা, কুসংস্কার, প্রাচীন এবং অবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ঝেড়ে ফেলে দিয়ে বৈজ্ঞানিকভাবে পৃথিবীকে বিশ্লেষণ করতে এবং শিখতে হবে। বিবর্তন নিয়ে এত মাথা ব্যথা কেন? এখন মনের প্রশ্ন কিন্তু জাগতে পারে, কেন বা আমাদের বিবর্তন সম্পর্কে জানতে হবে, এর খুঁটিনাটি বুঝতে হবে? দিব্যি তো দিন চলে যাচ্ছে এসব তত্ত্বকথা না জেনেই। একটু খেয়াল করে আশেপাশে তাকালেই দেখা যাবে যে বিবর্তনের তত্ত্ব ছাড়া আজকে আমাদের চারপাশে অনেক কিছু ব্যাখ্যা করা যাচ্ছে না। অনেক সহজ প্রশ্নের উত্তরও মিলছে না। যেমন ধরুন, ডাক্তাররা কেন বারবার রোগীকে তার অ্যান্টিবায়োটিকের পুরো ডোজটা শেষ করতে বলে দেন? আমাদের সাথে ওই বেচারি ইঁদুরগুলোর কী বা মিল রয়েছে যে বিজ্ঞানীরা মানুষের উপর নতুন কোনো ওষুধ প্রয়োগ করার আগে তাদের উপর পরীক্ষা করে নেন? কিংবা আমাদের চারপাশে এত ধরনের প্রাণের সমাহার কেন? তাদের দরকারটাই বা কী ছিল? পৃথিবীর এক এক জায়গায় কেন এক এক রকমের প্রাণী দেখতে পাওয়া যায়? আমরাই বা এলাম কোথা থেকে? কেন এক এক জায়গার মানুষ দেখতে এক এক রকম হলো? বিবর্তন তত্ত্বের মাধ্যমে আজকে আমরা আমাদের চারপাশের জীবন এবং প্রকৃতি সম্পর্কে কিছু মৌলিক প্রশ্নের উত্তর পেতে পারি। আমাদের চারপাশের জীবের মধ্যে এত বৈচিত্র্য দেখা যায় কেন? এমনকি একটা মানুষের সাথে
আরেকটা মানুষের কেন এত পার্থক্য? বেঁচে থাকার প্রয়োজনেই আসলে প্রকৃতিতে এক একটা জীবের এক এক রকম বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। এর ফলশ্রুতিতেই তারা এক একজন এক এক রকম পরিবেশে খাপ খাইয়ে নিয়ে বিভিন্ন উৎস থেকে খাবার এবং শক্তি জোগাড় করে টিকে থাকতে সক্ষম হয়। যেমন মানুষের কথাই ধরা যাক, সব মানুষ একই প্রজাতির অন্তর্ভুক্ত হলেও তাদের মধ্যে পার্থক্যের কোনো শেষ নেই। এক এক এলাকার মানুষের মধ্যে এক এক রকমের বৈশিষ্ট্য দেখা যায়। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা পার্থক্য চোখে পড়ে তা হচ্ছে মানুষের গায়ের রং। কালো রঙের গায়ের মানুষের সূর্যের তাপ থেকে নিজের চামড়াকে রক্ষা করার ক্ষমতা অনেক বেশি থাকে। তাই আমরা সাধারণভাবে দেখতে পাই যে শীতের দেশে মানুষের চামড়া অনেক বেশি সাদা আর গরম দেশের মানুষের গায়ের রং কালো হয়। অবশ্য ইতিহাসের পরিক্রমায় মানুষ তার জীবন আর জীবিকার তাগিদে এতবার এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বসতি স্থাপন করেছে যে এখন সব জায়গায় এই পার্থক্য আর সূক্ষ্মভাবে নাও দেখা যেতে পারে। ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী চার্লস ডারউইনের যে বিভিন্ন প্রজাতির ফিঙ্গে দেখে খুব অবাক হয়েছিলেন তাদের কথাই ধরি। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের তিনি বিভিন্ন রকমের ঠোঁটওয়ালা ফিঙ্গে দেখতে পান। ভালো করে পরীক্ষা করে দেখা যায় যে সময়ের সাথে সাথে খাবারের প্রকৃতি অনুযায়ী তাদের ঠোঁটের আকারও বদলে গিয়েছে। অতীতে একসময় সব রকমের ফিঙ্গেই একই প্রজাতির অন্তর্ভুক্ত ছিল। সময়ের সাথে সাথে বিবর্তনের মাধ্যমে তারা বিভিন্ন প্রজাতিতে পরিবর্তন হয়েছে। এখন পর্যন্ত বিজ্ঞানীরা এরকম 14 ধরনের ফিঙ্গের প্রজাতি খুঁজে পেয়েছেন। আবার ঠিক উল্টাভাবে দেখা যায় যে বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য এবং জিনের গঠনের মধ্যে অকল্পনীয় রকমের মিল দেখা যাচ্ছে। যেমন ধরুন, মানুষের হাতের হাড় আর অন্যরকম দেখতে একটা তিমি মাছের সামনের পাখার হাড় প্রায় একই রকম। আবার জন্মপূর্ববর্তী ভ্রূণাবস্থায় বিভিন্ন প্রাণীর বাচ্চাদের দেখতে অনেকটা একই রকম দেখায়। শিম্পাঞ্জিদের সাথে আমাদের ডিএনএ প্রায় 98.6%, ওরাং ওটাংয়ের সাথে 97% আর ইঁদুরের সাথে 85% মিলে যাচ্ছে। এ কারণে ইঁদুর বা অন্যান্য প্রাণীদের মধ্যে বিভিন্ন ধরনের ওষুধের চিকিৎসার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তা পরবর্তীতে আবার মানুষের দেহে প্রয়োগ করা সম্ভব হয়। আর এসব সাদৃশ্যের পিছনে কারণ একটাই, পৃথিবীর সব প্রাণী একই আদি জীব বা পূর্বপুরুষ থেকে কোটি কোটি বছরের বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে উৎপত্তি হয়েছে। যে জীব যত পরে আরেক জীব থেকে বিবর্তিত হয়ে অন্যান্য প্রজাতি বা জীবে পরিণত হয়েছে তার সাথে ওই জীবের ততই বেশি মিল খুঁজে পাওয়া যায়। বিবর্তনের প্রক্রিয়া থেকে আমরা চারপাশের পরিবেশ, প্রকৃতি এবং তার গঠন সম্পর্কে একটা পরিষ্কার ধারণাও পাই। বিবর্তনের মাধ্যমে যেমন অহরহ জীবনে পরিবর্তন ঘটছে, আবার তারই ফলশ্রুতিতে পরিবর্তন ঘটে চলেছে আমাদের পারিপার্শ্বিকতারও। এর একটা মজার উদাহরণ হচ্ছে পৃথিবীর বাতাসে অক্সিজেনের আবির্ভাব। আমাদের তো উদ্ভবই ঘটতো না যদি বাতাসে অক্সিজেন না থাকতো। অবাক লাগে ভাবতে যে আদি পৃথিবীর বাতাসে মুক্ত অক্সিজেনের কোনো অস্তিত্বই ছিল না। প্রায় 250 কোটি বছর আগে সালোক সংশ্লেষণকারী উদ্ভিদের বিবর্তন ঘটে, যারা পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড এবং পানি গ্রহণ করে খাদ্য তৈরি শুরু করে এবং বিনিময়ে পরিবেশমুক্ত অক্সিজেন ছেড়ে দিতে শুরু করে। তার ফলেই আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের আবির্ভাব ঘটতে শুরু করে। এই যে আমরা আমাদের চারপাশে মানুষসহ অক্সিজেন গ্রহণকারী সব প্রাণী দেখছি, তাদের সবারই বিবর্তন ঘটেছে বায়ুমণ্ডলে অক্সিজেন ছড়িয়ে পড়ার পর। জীবের বিবর্তন না বুঝলে আজকের চিকিৎসাবিদ্যা, কৃষিবিদ্যার বিভিন্ন আবিষ্কার অসম্ভব হয়ে দাঁড়াতো। বিভিন্ন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এবং ভাইরাসগুলো কিভাবে ওষুধ প্রয়োগের সাথে সাথে বিবর্তিত হয়ে আরও শক্তিশালী এবং পরিবর্তিত রূপ ধারণ করতে পারে তা না বুঝলে আজকের ওষুধ কোম্পানিগুলোকে ঠিক অসুখের জন্য ঠিক ওষুধটা তৈরি করাই বন্ধ করে দিতে হবে। আজকের ডাক্তাররা অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ প্রয়োগ বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছেন, কারণ আমাদের শরীরে রোগ সারাতে যত বেশি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হচ্ছে ততই ব্যাকটেরিয়াগুলো তাতে খাপ খাইয়ে নিয়ে পরিবর্তিত হতে হতে আরও শক্তিশালী হয়ে উঠছে। একই ব্যাপার ঘটতে দেখা যায় জমিতে কীটনাশক ব্যবহার করার সময়ও। কদিন আগে আমেরিকার একটা স্টেটের পরিসংখ্যান দেখা গেছে যে ইদানিংকালে সেখানকার হাসপাতালগুলো থেকে অনেক বেশি রোগী জীবাণু দ্বারা আক্রান্ত হচ্ছে। অর্থাৎ তারা আসে এক রোগের চিকিৎসা করাতে আর ঘরে ফিরে যায় হাসপাতাল থেকে পাওয়া অন্য রোগের জীবাণু শরীরে নিয়ে। এর থেকে প্রতি বছর হাজার হাজার রোগীও মারা যাচ্ছে। ব্যাকটেরিয়াগুলো
ব্যাকটেরিয়াগুলো প্রচলিত অ্যান্টিবায়োটিকে অভ্যস্ত হয়ে বিবর্তনের মাধ্যমে নিজেকে আরও শক্তিশালী করে তুলেছে, আর তার ফলে হাসপাতালগুলোতে ছড়িয়ে পড়েছে অসংখ্য শক্তিশালী জীবাণু, যাদেরকে নিরোধ করতে ডাক্তাররা হিমশিম খেয়ে যাচ্ছেন। বিবর্তনের ধারণা জানার এবং বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। বিবর্তনবাদ আমাদের সময়ের এমনই একটি শক্তিশালী তত্ত্ব যে এর বিস্তৃতি শুধু বৈজ্ঞানিক বা টেকনিক্যাল জগতেই নয়, বরং সামাজিকভাবে এর গুরুত্ব অপরিসীম। সমাজে বেশিরভাগ মানুষ, বিশেষ করে রাজনৈতিক এবং ধর্মীয় অংশ, এর কথা শুনলে আঁতকে ওঠেন, কারণ এটা আমাদের প্রচলিত পুরনো অবৈজ্ঞানিক এবং ধর্মীয় ধারণাগুলোকে সমর্থন করে না। যেমন আমাদের চারদিকের প্রকৃতি ও পরিবেশকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে শিখব, তেমনিভাবে বুঝতে এবং অন্যদেরকে বোঝাতে পারব বৈজ্ঞানিক চিন্তা এবং সমাজে হাজার হাজার বছর ধরে টিকে থাকা বহু স্থবির চিন্তাধারার মধ্যে পার্থক্যটা কোথায়। বিবর্তনবাদ বলে প্রকৃতি প্রতিনিয়ত বিবর্তিত হচ্ছে, পরিবর্তনই জগতের মূল নিয়ম। নতুনকে, পরিবর্তনকে সাদর অভ্যর্থনা জানানোই প্রকৃতির রীতি। সব কিছুই ঘটছে আমাদের চোখেরই সামনে, কখনো খুবই ধীরে, কখনো বা আকস্মিকভাবে খুব দ্রুত গতিতে। পরিবর্তন ঘটছেই। বাইরে কোনো ঐশ্বরিক শক্তি এসে যেমন আমাদের কোনো কিছু বদলে দিয়ে যাচ্ছে না, তেমনি পরলৌকিক পুরস্কারের জন্য হাপিত্যেশ করে বসে থাকার কোনো কারণ নেই। দর্শনের ভাষায় বলতে গেলে বলতে হয় যে আমরা আসলে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংগ্রামের মাধ্যমেই পরিবর্তিত হতে হতে প্রতিনিয়ত এগিয়ে চলেছি সামনের দিকে। চার্লস ডারউইনের প্রস্তাবিত এই বিবর্তন তত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। তাই এই বিবর্তন তত্ত্বকে বিজ্ঞানের ইতিহাসে গুটি কয়েক যে বড় বড় ঘটনা ঘটেছে তার একটি বলে ধরে নেওয়া হয়। পদার্থবিদ ভিক্টর স্টেঙ্গার যেমন বলেছেন, তবে গত 5 শতাব্দীতে অন্ততপক্ষে দুটি বৈজ্ঞানিক আবিষ্কারকে বড় প্যারাডাইম শিফট হিসেবে চিহ্নিত করা যায়। ষোড়শ শতাব্দীতে কোপার্নিকাসের আবিষ্কৃত সৌরকেন্দ্রিক তত্ত্ব, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। ঊনবিংশ শতাব্দীতে 1859 সালে চার্লস ডারউইন এবং আলফ্রেড রাসেল ওয়ালেসের প্রস্তাবিত তত্ত্ব, প্রাকৃতিক নির্বাচনের বা ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে জীবজগতের পরিবর্তন। এই দুটি আবিষ্কার শুধু যে মানুষের চিন্তাধারাকে এক নতুন স্তরে উন্নীত করতে সাহায্য করেছিল তা নয়, সেগুলো তখনকার প্রাচীন এবং গভীরভাবে সুরক্ষিত চিন্তা পদ্ধতিকে সরিয়ে দিয়ে পুরনো ধ্যান ধারণার উপরও আধিপত্য বিস্তার করে নিয়েছিল। এখানে বিশেষভাবে লক্ষণীয় যে তত্ত্ব দুটোই পবিত্র ধর্মগ্রন্থগুলোর প্রাচীন চিন্তাগুলোকে অত্যন্ত প্রবলভাবে আঘাত করেছিল, যেগুলোকে মানুষ এতদিন ধরে সৃষ্টিকর্তার অভ্রান্ত বাণী হিসাবে বিশ্বাস করত। চার্লস ডারউইনের প্রস্তাবিত এই বিবর্তন তত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। সাম্প্রতিককালে বিখ্যাত বিবর্তনবাদী বিজ্ঞানী রিচার্ড ডকিন্স সুন্দরভাবে অল্প কথায় বর্ণনা করেছেন জীববিজ্ঞানের এই মূল দুটি তত্ত্বকে। জীববিজ্ঞানে ডারউইনের মূল অবদান একটি নয়, দুটো, আর এই দুটি বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা বিবর্তনবাদ ছাড়া বোঝানো সম্ভব নয়। তিনিই প্রথম পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণ করে দেখান যে জীবজগৎ স্থিতিশীল নয়। কোটি কোটি বছর ধরে বিবর্তনের মাধ্যমে জীবের পরিবর্তন ঘটছে। আর তারপর ওয়ালেসের সাথে একসাথে প্রথমবারের মতো ব্যাখ্যা করলেন যে প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমেই ঘটে চলছে এই নিরন্তর পরিবর্তন, যা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত জীববিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মূল তত্ত্ব। তবে পরবর্তী অধ্যায়ে এই নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করার আগে আরেকটি ছোট্ট বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। অনেকে মনে করেন বিবর্তন তত্ত্ব বোধহয় প্রাণের উৎস নিয়েও কাজ করে। এটি কিন্তু সর্বাংশে সত্য নয়। উৎস নিয়ে আসলে বিবর্তন তত্ত্বে কোনো মাথা ব্যথা নেই। এটি কাজ করে মূলত প্রাণের উৎপত্তির পর থেকে কিভাবে তার বিকাশ ঘটেছে তা নিয়ে। যদিও বিজ্ঞান জীবনের উৎস সন্ধানে খুবই তৎপর, যেমন প্রাণের উৎপত্তির জৈবিক রাসায়নিক তত্ত্ব, প্যানস্পার্মিয়া ইত্যাদি তত্ত্ব দ্রষ্টব্য, কিন্তু এগুলোর কোনোটি বিবর্তন তত্ত্বের মূল বিষয় নয়। যেভাবে জীবনের উৎপত্তি ঘটুক না কেন, সেটি কী করে পদে পদে বিকশিত হলো, বিবর্ধিত হলো, উদ্ভব ঘটল নতুন নতুন প্রজাতির, এগুলোই বিবর্তন তত্ত্বের মূল আলোচ্য বিষয়। প্রথম অধ্যায় শেষ। আশা করি আপনারা দ্বিতীয় অধ্যায় শোনার জন্য অপেক্ষা করবেন। শুভরাত্রি।